বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে এনটিপিসি ও গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা একটা অঙ্কের সেট প্র্যাকটিস করব। এই সিরিজের এটা তৃতীয় প্র্যাকটিস সেট। প্রশ্ন বলার পরে একটু সময় দেব ভাবার, তারপর এর উত্তর বলবো। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, ডেসক্রিপটিভ ম্যাথের জন্য একটা ই বুক এবং 550টা এরিথমেটিকের উপর একটা প্র্যাকটিস ই বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। ডেসক্রিপটিভ ম্যাথের মধ্যে আইসিডিএস, ডাব্লিউবিপিএসআই এবং মিসলেনিয়াস মেনে ঠিক যেভাবে প্রশ্ন আসে এবং সেই প্রশ্নের যথাযথ উত্তর করে দেওয়া হয়েছে। প্রশ্ন ইংরেজিতে যেরকম করে পিএসসি নেয় এবং এর উত্তর সম্পূর্ণ বাংলায় করে দেওয়া হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। এছাড়া ডেসক্রিপটিভ ইংলিশের জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে দিয়েছে যদি এইটা ইন্টু এইটা সমান 6 হয় তবে এক্সের মান কত। দেখো এখানে একই জিনিস আছে তিনটে। কি বললাম? একই জিনিস আছে তিনটে। 3 আছে, এখানে ইন্টু কিছু নেই, মানে এখানে দুটো 2 আছে, দুটো 2 আছে, এখানে দেওয়া আছে সেটা 6 এক্স। বোঝা গেছে? এখানে 33টা 3 আর এখানে একটা 3, তাহলে 3-এর সংখ্যা 34টা। অর্থাৎ সূচকের সিস্টেমে ইনটু থাকলে পাওয়ারগুলো যোগ হয়, সেটা করলাম। বোঝা গেছে? 3 1 প্লাস 33 34। বেস যদি সমান থাকে পাওয়ারগুলো যোগ হয়। একই রকমভাবে বেস দেখো এখানেও সমান 2 আর 2 আছে, সেই বেসটাকে লিখে এর পাওয়ারে 1 আছে, এর পাওয়ারে 33 আছে, তাহলে বেসগুলোকে যোগ করব যদি মাঝখানে ইনটু থাকে। তাহলে এটাও 33 প্লাস 1 34 সমান 6 এটাকে দেখো 3 দুগুণে 6, 3-এর পাওয়ারেও 34 আছে, 2-এর পাওয়ারেও 34 আছে, তাহলে আমি এই দুটোকে গুণ করে অর্থাৎ বলতে পারি 3 দুগুণে 6 সমান 6 এটা যদি কম্পেয়ার করি, এইটা বেসের ওপর অর্থাৎ 6 বেসের ওপর এখানে আছে এক্স, 6 বেসের ওপর এখানে আছে 34, কম্পেয়ার করলে আমি বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু 34, অর্থাৎ এক্সের মান 34, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন 2-এর প্রশ্নে বলেছে 3টি ক্রমিক অযুগ্ম সংখ্যা ও 3টি ক্রমিক যুগ্ম সংখ্যা নেওয়া হলো। ক্ষুদ্রতম যুগ্ম সংখ্যাটি বৃহত্তম অযুগ্ম সংখ্যার তুলনায় 9 বেশি। যদি অযুগ্ম সংখ্যাগুলির গড়ের বর্গ যুগ্ম সংখ্যাগুলির গড়ের বর্গ অপেক্ষা 507 কম হয় তবে ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যাটি নির্ণয় করো। অযুগ্ম বা বিজোড় সংখ্যা এবং যুগ্ম বা জোড় সংখ্যার কথা বলা হয়েছে। অযুগ্ম আর যুগ্ম 3টে করে সংখ্যা নিয়েছে, এই মনে করো 3টে অযুগ্ম সংখ্যা নেওয়া হয়েছে আর এই 3টে যুগ্ম সংখ্যা নেওয়া হয়েছে। আচ্ছা, 3টে পরপর, খেয়াল করো, ক্রমিক মিন্স পরপর, 3টে পরপর অযুগ্ম সংখ্যার গড় কিন্তু এটা হয় অ্যাভারেজ। 3টে যুগ্ম সংখ্যারও মানে ক্রমিক যুগ্ম সংখ্যার অ্যাভারেজ এটা হয়। বোঝা গেছে? মাঝখানেরটাকে যেমন মনে করো 2 4 6, এদের গড় কত? আমি বলবো এদের গড় হচ্ছে মাঝখানের সংখ্যাটা। অথবা 1 3 5, এদের গড় কত? যেহেতু ক্রমিক অযুগ্ম সংখ্যা দেখতে পাচ্ছ পরপর 3টে, তাহলে মাঝখানের সংখ্যাটাকে বলা হবে গড়। সেই জন্য এই অযুগ্ম 3টে সংখ্যার গড় হচ্ছে মাঝখানের সংখ্যাটা এবং এই 3টে যুগ্ম সংখ্যার গড় হচ্ছে মাঝখানের সংখ্যাটা, যেহেতু ক্রমিক যুগ্ম আর অযুগ্মের কথা বলা হয়েছে। 1 2 নম্বর, অযুগ্ম সংখ্যা আর যুগ্ম সংখ্যা প্রতি অযুগ্ম সংখ্যার যুগ্ম সংখ্যার মধ্যে পার্থক্য কত? 2। দেখো 2-এর পরে 4 হয়, 4-এর পরে 6 হয়, অর্থাৎ গ্যাপ হচ্ছে 2 করে। অথবা 1-এর পরে 3, 3-এর পরে 5, এখানেও গ্যাপ 2। তার মানে বলতে পারি প্রতি দুটো অযুগ্ম সংখ্যা অথবা প্রতি দুটো যুগ্ম সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 2। বোঝা গেছে? এবারে দেখো আমি যদি এই অযুগ্ম সংখ্যার গড় x মনে করি, তাহলে এটা যদি x হয় তাহলে তার পরের অযুগ্ম সংখ্যা কত হবে? যেহেতু আমি বলেছি প্রতি অযুগ্ম সংখ্যার মধ্যে পরপর অযুগ্ম সংখ্যার মধ্যে গ্যাপ হচ্ছে 2 করে, তাহলে এটা যদি x হয় তার পরের সংখ্যাটা হবে x প্লাস 2, মানে এই সংখ্যাটা x প্লাস 2। বোঝা গেছে? এবারে দেখো এখানে একটা ডাটা দেওয়া ছিল যে ক্ষুদ্রতম যুগ্ম সংখ্যা, এই যুগ্ম সংখ্যা ছোট থেকে বড় হিসেবে সাজানো হয়েছে, এটা হচ্ছে সবথেকে ছোট যুগ্ম সংখ্যা। এটা এই ক্ষুদ্রতম যুগ্ম সংখ্যাটা
বৃহত্তম অযুগ্ম সংখ্যার থেকে 9 বেশি। বৃহত্তম অযুগ্ম সংখ্যা কোনটা? এইটা। এটা যদি এক্স হয় তাহলে তার পরেরটা বড় হবে x+2। বলেছে এই যে সংখ্যাটা অযুগ্ম সংখ্যাটা আছে এটার থেকে 9 বড় হচ্ছে এই ছোট যুগ্ম সংখ্যাটা। এটা যদি x+2 হয় তাহলে তার থেকে 9 বেশি হয়ে এই সংখ্যাটা কত হবে? x+2 + 9 = x+11। বোঝা গেছে কি? এখান থেকে এইটা 9 বেশি, এর সবথেকে বড়টা সঙ্গে 9 যোগ করলে যুগ্ম সংখ্যার সবথেকে ছোটটা পাওয়া যাবে। তাহলে এটা যদি x+11 হয় তাহলে এটা কত হবে? এটা হচ্ছে তার সঙ্গে আরও 2 যোগ করো x+13। কেন 2 যোগ করছি? আমি বলেছি প্রতি দুটো ক্রমিক যুগ্ম বা অযুগ্ম সংখ্যার সঙ্গে 2 যোগ করে করে পরবর্তী যুগ্ম সংখ্যা বা অযুগ্ম সংখ্যা পাওয়া যায়। এটা যদি x+11 হয় তার পরেরটায় 2 যোগ করে x+13, তার পরেরটায় 2 যোগ করে x+15, এইভাবে চলে। তাহলে আমি দেখতে পেলাম অযুগ্ম সংখ্যার গড় হচ্ছে x, যেটা আমি ধরেছি, এবং যুগ্ম সংখ্যার গড় বেরোলো x+13। প্রশ্নে দিয়েছে যদি অযুগ্ম সংখ্যাগুলির গড়ের বর্গ যুগ্ম সংখ্যাগুলির গড়ের বর্গ অপেক্ষা 507 কম হয়, অর্থাৎ যুগ্ম সংখ্যাগুলির গড়ের বর্গের থেকে যদি অযুগ্ম সংখ্যার গড়ের বর্গ বিয়োগ করা হয় সেটা হবে 507। প্রশ্ন তাই দিয়েছে। এটাকে a² - b² ফর্মুলা ফেললে a + b × a - b সমান 507। এখান থেকে x কাটবে, এখানে 2x + 13, আমি এই দিকটা করছি 2x + 13, আর ওখান থেকে × 13 = 507। 13 দিয়ে কাটো, 3 × 13 = 39, আর এটা হচ্ছে 9। তাহলে 2x + 13 = 39 হলে 2x = 39-এর দিকে 13 গেলে 26, অতএব x এর ভ্যালু হবে 13। কি চেয়েছে? ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যাটি নির্ণয় করো। ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যা মানে কি? ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ এটা মাঝখানের, তার থেকে 2 বেশি হলে এটা হবে, তাহলে এর থেকে 2 কম আগেরটা হবে, তাই না? মনে করো 1, 3, 5, 3-এর সঙ্গে 2 যোগ করলে 5 হয়, তার মানে 3-এর থেকে 2 বিয়োগ করলে তার আগের সংখ্যাটা হবে। তেমনই এটা যা আছে তার থেকে 2 বিয়োগ করলে এটা পাওয়া যাবে, যেটা হচ্ছে সবথেকে ছোট অযুগ্ম সংখ্যা x, অর্থাৎ এই সংখ্যাটার মান হচ্ছে 13। তাহলে এই সংখ্যাটা 2 কমিয়ে দিয়ে আমি বলবো এটা হবে 11। বোঝা গেছে? তাহলে ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যাটা হচ্ছে 11, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 3-এর প্রশ্নে বলেছে কোনো সমকোণী ত্রিভুজ PQR এ কিউ কোণ সমকোণ। যদি PQ 10 সেমি এবং PR 26 সেমি হয় তবে এর অন্তঃবৃত্তের ব্যাসার্ধ কত? দেখো এই একটা PQR সমকোণী ত্রিভুজ যার কিউ কোণ সমকোণ। PQ = 10 দেওয়া আছে, PR = 26 দেওয়া আছে, এর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? অর্থাৎ এর ভিতরে একটা বৃত্ত আছে, এই বৃত্তটার ব্যাসার্ধ কত? এইটাই হচ্ছে প্রশ্ন। দেখো কোনো সমকোণী ত্রিভুজের ভিতরে যদি তুমি বৃত্ত আঁকো, যেটাকে অন্তর্বৃত্ত বলছি, তার ব্যাসার্ধের একটা ফর্মুলা আছে। দেখো এইটা লম্ব, আমরা জানি সমকোণী ত্রিভুজের এটাকে লম্ব বলা হয়, সেটাকে P দিয়ে ডিনোট করি, পারপেন্ডিকুলার। এটা বেস এবং এটা হাইপোটেনাস বা অতিভুজ। তাহলে এর ভিতরে যে বৃত্তটা হয় তার রেডিয়াস যদি r হয় তাহলে r বার করার সূত্র হচ্ছে P + b - h/2। কোনো সমকোণী ত্রিভুজের ভিতরে যদি কোনো বৃত্ত অঙ্কন করা হয় সেই বৃত্তের অন্তর্ব্যাসার্ধ r = P + b - h, অর্থাৎ লম্ব প্লাস ভূমি মাইনাস অতিভুজ/2। তাহলে এখানে 10 আছে, 26 আছে, ভূমির মান বার করতে হবে। ও পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার বার করতে যেও না, ওটাকেই করবে যদি তোমরা কিছু এরকম পিথাগোরাসের ট্রিপলেট, আর কি ট্রিপলেট যেগুলোকে বলে সেগুলোকে মুখস্থ করো। যেমন 3, 4, 5 একটা ট্রিপলেট, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার। ঠিক তেমনই আর একটা ট্রিপলেট হচ্ছে 5, 12, 13, অর্থাৎ 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান 13 স্কোয়ার। দেখো 10 আছে, 26 আছে, আমি দেখছি এটাকে যদি 2 দিয়ে গুণ করা হয় 10 হয়, এটাকে 2 দিয়ে গুণ করলে 26 হয়, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করলে পরের বাহু 24 আমি পাবো, অর্থাৎ এই বাহুটা হচ্ছে 24। বুঝতে পারছো? 10, 26, 24 2 দিয়ে সবগুলোকে গুণ করলে সেটাও একটা ট্রিপলেট ফর্ম করে। তাহলে এইটা 24, এটা কি B,
এখানে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও। পি এর মান 10, বি এর মান 24 মাইনাস অতিভুজ 26/2, এটা -2 আর এখান থেকে 10 অর্থাৎ 8/2, অর্থাৎ অন্তর ব্যাসার্ধ হবে 4 সেন্টিমিটার, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন। পরের প্রশ্নে দেওয়া আছে sin 59 cos 31 প্লাস cos 59 sin 31 ভাগ cos 20 cos 25 মাইনাস sin 20 sin 25 এর মান কত? আমি দেখবি এর আগের দুটো ভিডিওতেও বলেছিলাম যে এই জাতীয় প্রশ্ন কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষায় বিশেষ করে ডিসেম্বর শিফটে এসছিল, সেপ্টেম্বর শিফটেও কিন্তু এই জাতীয় প্রশ্ন এসছে। যেগুলো ফর্মুলা দিয়ে এই অঙ্কগুলো হয় তার মধ্যে sin a প্লাস বি, cos a প্লাস বি, sin a মাইনাস বি এবং cos a মাইনাস বি, এই চারটে ফর্মুলা খুব ভালো করে মনে রেখে যেও। তার মধ্যে এখানে যেটা লাগবে আমি সেই ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি। sin a প্লাস বি এর ফর্মুলা হচ্ছে sin a cos b প্লাস cos a sin b। আর একই রকমভাবে cos a প্লাস বি এর ফর্মুলা হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। এবারে দেখো আমি প্রথম অ্যাঙ্গেলটা a, তারপর একটা b, অর্থাৎ 59 a b 31, b 31 59 a। আর এক্ষেত্রেও যদি আমি এ বি ধরি আর কি, এই এ বির সঙ্গে এই এ বি আলাদা, এই এ বি আর এ বি যদি আলাদা হয়, আমি যদি এটাকে এ এটাকে বি মনে করি, দেখো a 20 b 25, তাহলে a 20 b 25, জাস্ট আলাদা আলাদা এ বি, সেম জিনিস না। আমি আবার বলছি, তুমি a1 b1 দিয়ে ভাবতে পারো, কিন্তু যেহেতু আমি এখানে a প্লাস বি ফর্মুলাটায় লিখেছি তাই দু জায়গাতে আমি a আর b বসাচ্ছি। এটার ক্ষেত্রে যদি তুমি কম্পেয়ার করো sin a cos b, অ্যাঙ্গেলগুলোকে এইভাবে যদি পড়ো sin a cos b প্লাস cos a sin b, sin a cos b প্লাস cos a sin b, এটা কার ফর্মুলা? sin a প্লাস b এর ফর্মুলা। sin a প্লাস b এর ভ্যালু 59 প্লাস b এর ভ্যালু 31, বোঝা গেল? ভাগ আছে দিলাম। এবার দেখো cos a cos b, cos a cos b মাইনাস sin a sin b, cos a cos b মাইনাস sin a sin b কার ফর্মুলা? cos a প্লাস b এর ফর্মুলা। cos a এর ভ্যালু 20, b এর ভ্যালু 25। এবার 59 31 যোগ করলে 90, এটা হচ্ছে sin 90 ডিগ্রি ভাজিত cos 45 ডিগ্রি। sin 90 ভ্যালু হচ্ছে 1, cos 45 এর ভ্যালু 1/√2, 1 ভাজিত 1/√2 সমান √2, এই প্রশ্নটার উত্তর, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন। 5-এর প্রশ্নে বলেছে কোনো কাজ পি 36 দিনে, কিউ 48 দিনে এবং আর 42 দিনে শেষ করতে পারে। পি ও আর 6 দিন একত্রে কাজ করার পর কিউকে কাজটি ছেড়ে দিয়ে তারা চলে গেল। কিউ কিছুদিন কাজটা করলো এবং কাজটা শেষ হবার 10 দিন আগে আবার পি ও আরকে কাজটা ছেড়ে দিয়ে চলে গেল। কিউ কতদিন কাজটা করেছিল? ভালো প্রশ্ন। দেখো কি বলেছে, পি কিউ আর 3 জনের কথা বলা হয়েছে। পি একা কাজটা 36 দিনে, কিউ 48 দিনে এবং আর 42 দিনে কাজটা কমপ্লিট করে। যে কাজটার কথা বলা হচ্ছে সেই কাজটা কতটা? সেই কাজটা হচ্ছে 36, 48 এবং 42-এর লসাগু। তোমরা যদি 36, 48 আর 42-এর লসাগু বার করো, এরকম করে 2 দিয়ে 18 দুগুণে ইত্যাদি যদি করো, যে তোমার জায়গা কম, এখানটা করে লসাগু যেটা আসবে সেটাকে পুরো না রেখে এইভাবে রাখবে 9 গুণিতক 7 গুণিতক 16। বুঝে গেছে? এটা এইভাবে ভেঙে ভেঙে যাবে, ভাঙলে দেখবে গুণ করে 9, 7, 16 এইভাবে তুমি রেখে দেবে। কেন 9 গুণিতক 7 গুণিতক 16 করলে তোমার ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবে। এবার এইটা যদি টোটাল কাজ হয়, পি 36 দিনে এই কাজটা করছে, 36 দিনে যদি টোটাল এই কাজটা করে, একদিনে কতটা করবে সেটা আমি বার করব। একদিনে যতটা কাজ করে সেটাকে তার দক্ষতা বা এফিসিয়েন্সি বলে। অর্থাৎ মোদ্দা কথা হলো, এই যে টোটাল কাজ আছে এটাকে আমি 36 দিয়ে ভাগ করব। এটাকে 36 দিয়ে ভাগ করলে এখানটা আসবে 28, এটাকে 36 দিয়ে ভাগ করব, অর্থাৎ এইটা বাই 36, তাহলে আসবে 28। এটা কি বেরোলো? পি প্রতিদিন 28 ইউনিট করে কাজ করে। একই রকমভাবে এটাকে 48 দিয়ে ভাগ করব, অর্থাৎ এটা বাই 48 যদি করি এটা আসবে 21, এবং এটাকে 42 দিয়ে ভাগ করলে এখানে আসবে 24। এইগুলো যেগুলো বেরোলো এগুলো হচ্ছে পি প্রতিদিন 28 ইউনিট কাজ করে,
কিউ প্রতিদিন 21 ইউনিট কাজ করে এবং আর প্রতিদিন 24 ইউনিট কাজ করে। এবার এখানে যেটা বলেছে যে এই হচ্ছে টোটাল কাজটা, পি আর আর দুজনে মিলে 6 দিন কাজ করলো, তারপর কিউকে ছেড়ে দিয়ে চলে গেল। আমি জানি না কিউ কতদিন করেছে, কিন্তু কাজটা শেষ হতে যখন 10 দিন বাকি আছে তখন কিউ আবার পি আর আরকে কাজটা ছেড়ে দিয়ে চলে গেল। তাহলে কিউ এই পর্যন্ত এই সময়টা কাজ করেছে, এই সময়টা কতটা সেটাই কিন্তু প্রশ্নে চেয়েছে। দেখো এই টোটাল কাজের মধ্যে আমি দেখলাম পি আর আর প্রথম 6 দিন কাজ করেছে, পি আর আর দুজনে মিলে শেষ 10 দিন কাজ করেছে। তাহলে পি আর আর মোট 10 + 6 16 দিন কাজ করেছে। তাহলে আমি বলতে পারি পি আর আর মিলে এই 16 দিনে কতটুকু কাজ করবে। দেখো পি আর আর মিলে দুজনে মিলে 28 + 24, দেখতে পাচ্ছ 28 + 24 52 ইউনিট করে কাজ প্রতিদিন করবে যদি দুজনে একসঙ্গে করে। এ 28 করবে, পি 28 করবে, আর 24 করবে। দুজনকে একসঙ্গে কাজ করতে দিলে প্রতিদিন 28 + 54 52 কাজ করবে। প্রতিদিন যদি 52 কাজ করে তাহলে এই 16 দিনে কতটা করবে, 52 × 16, অর্থাৎ টোটাল কাজটার মধ্যে পি আর আর মিলে 52 আর 16, 52 × 16 এই কাজটা করেছে দুজনে মিলে। কিন্তু টোটাল কাজ তো এই যে 9 × 7 × 16, তার মধ্যে ওরা দুজন যদি 52 × 16 করে তাহলে বাকি কাজটা অবশ্যই কিউ করেছে। তাহলে কিউ কত কাজ করবে, কিউ করবে মোট কাজ হচ্ছে 9 × 7 × 16 অর্থাৎ 63 × 16, এটা মোট কাজ। সেখান থেকে পি আর আর করেছে 52 × 16, এটা বাদ দিয়ে দেওয়া, তাহলে যে কাজটা বাকি থাকলো সেটা কিউ করবে। এখান থেকে 16 যদি কমন নিই 63 - 52, অর্থাৎ 16 × 11 এই কাজটা কিউ করেছে। বোঝা গেছে, এই কাজটা কিউ করেছে। কিউ 16 × 11 এই কাজটা করেছে। কিউ প্রতিদিন যদি 21 করে কাজ করে তাহলে 16 × 11 এই কাজটা করতে কিউ এর কতদিন সময় লেগেছে এটাই প্রশ্ন। বোঝা গেছে, কিউ করেছে 16 × 11, কিউ প্রতিদিন করছে 21 করে, তাহলে 16 × 11 কাজ করতে কিউ এর সময় লাগবে 16 × 11/21। দেখো এরা পুরো কাটাকুটি যাচ্ছে না, তাই এই উত্তর আর এই উত্তরটা হবে না, আইদার এটা উত্তর হবে অথবা এইটা। তুমি দেখো এর ইউনিট প্লেসে 6 × 1 = 6 আছে, কোনটার 6 × 1 = 6 আসবে সেটা দেখো। এটা দেখো 8 × 1 = 8, 8 × 16, ইউনিট প্লেসে 6 আসছে। এটাকে ক্যালকুলেশন করলে 8 × 1 = 8, 8 × 5 = 13, ইউনিট প্লেসে 3 আসবে। তাহলে এটা হবে না, এটা উত্তর হবে। ক্যালকুলেশনটা করতে যেও না। পরের প্রশ্ন, পরের প্রশ্নে বলেছে এ বি, এখানে দেখো বার দেওয়া আছে, পৌনাপৌনিক চিহ্ন, বি এ এর মাথায়ও দেওয়া আছে, সমান 4/9 হলে এ + বি এর মান কত। দেখো এইটা জানতে হবে জিনিসটা কি। যেমন আমি যদি 98, 8-এর মাথায় পৌনপৌনিক চিহ্ন দিই, এটা মানে কি, এটা মানে আমি লিখব পুরোটা লিখব 98 মাইনাস যেটার মাথায় নেই, দেখতে পাচ্ছ কার মাথায় নেই, 9-এর মাথায় নেই, সেই 9টা এখানে বসাবো। পুরো সংখ্যাটা লিখব, মাইনাস করব যার মাথায় পৌনপৌনিক চিহ্ন নেই সেটা, বাই যতগুলোর মাথায় পৌনপৌনিক আছে, একটার মাথায় আছে তাই একটা 9, এবং যতগুলোর মাথায় পৌনপৌনিক নেই ততগুলো 0। আর একবার বলি, এরকম যদি দেয় পুরো সংখ্যাটা লিখব, মাইনাস হবে যার মাথায় পৌনপৌনিক চিহ্ন নেই সে, বাই যতগুলোর, এখানে 1 পিস 8 নয়, 1 পিসের মাথায় পৌনপৌনিক আছে তাই 1 পিস 9, এবং 1 পিসের মাথায় পৌনপৌনিক নেই তাই 1 পিস 0। এই হচ্ছে সিস্টেম। বোঝা গেছে। তাহলে এটাকে আমরা লিখব এইভাবে যে এখানে এ বি যেটা আছে এটা একটা সংখ্যা, তো যেমন এখানে 98 একটা সংখ্যা ছিল, তাহলে আমি পুরো সংখ্যাটা লিখব, মাইনাস করব কোনটা, যার মাথায় পৌনপৌনিক নেই, বাই যতগুলোর মাথায় পৌনপৌনিক আছে, একটার মাথায় আছে তাই একটা 9, যতগুলোর মাথায় পৌনপৌনিক নেই, একটার মাথায় নেই তাই 0। খেয়াল রেখো দশমিকের পরে সবগুলোকে ধরা হবে, প্লাস এখানেও তাই, পুরো সংখ্যাটা আছে বি এ, এটাকে এ বি করে নিও না, এটা আছে বি এ, তার কারণ হচ্ছে 98 আর 89 দুটো সংখ্যা আলাদা, এটা এ বি এটা বি এ, বুঝতে পারছো। তাহলে বি এ আছে, বি এ হিসেবেই রাখবে, এটাকে এ ইন্টু বি আর বি ইন্টু এ ভেবো না। এ বি একটা সংখ্যা, বিএও একটা সংখ্যা, 98 একটা সংখ্যা, 89 একটা সংখ্যা, এর এককগুলো এদিক ওদিক হয়েছে মানে এই দুটো সংখ্যা কিন্তু এক না, এটা খেয়াল রেখো। তাহলে আমি এই পুরো সংখ্যাটা বসাবো, মাইনাস করব যার মাথায় পৌনপৌনিক নেই সেইটা, বাই যতগুলোর মাথায় পৌনপৌনিক আছে এবং যতগুলোর মাথায় পৌনপৌনিক নেই ততগুলো 0 সমান 4/9। বোঝা যাচ্ছে তো।
এবারে দেখো 98 এই সংখ্যাটা কিভাবে তৈরি হয়েছে। আমি বলি কি এটা একক স্থানে আছে, এটা দশক স্থানে আছে। দশক স্থানে যে সংখ্যাটা আছে তার সঙ্গে 10 গুণ করতে হয় প্লাস একক স্থান যোগ করতে হয়, তবেই 98 হয়। তেমন করে এবি কিন্তু এ ইন্টু বি না, এবি একটা সংখ্যা। এটা যদি সংখ্যা হয় তাহলে এটা একক স্থানে আছে, এটা দশক স্থানে আছে। দশক স্থানে যেটা আছে তার সঙ্গে 10 গুণ করতে হয় প্লাস একক স্থান যেটা আছে সেটাকে বসাতে হয়। মাইনাস এ যেরকম ছিল আমি লিখে রাখলাম বাই 90, বোঝা যাচ্ছে। প্লাস একই রকমভাবে এটা একক স্থানে আছে, এটা দশক স্থানে আছে। দশক স্থানের সংখ্যার অঙ্কটার সঙ্গে 10 গুণ করতে হয় প্লাস একক স্থান লিখতে হয়। এখানে মাইনাস বি ছিল, রেখে দিলাম বাই 90 সমান 4/9। এটা যদি 90 আমি সরল করি তাহলে এখানে 10a প্লাস বি মাইনাস এ প্লাস 10b প্লাস এ মাইনাস বি সমান 4/9। এখান থেকে এ আর বি কেটে যাচ্ছে, তাহলে 10a 10b সেখান থেকে 10 কমন নিলে 10a প্লাস বি বাই 90 সমান 4/9। এখান থেকে 0 কাটবো, 9 9 কাটলে a প্লাস বি এর ভ্যালু হবে 4, যেটা অপশান নাম্বার 4-তে আছে। বোঝা গেছে। পরের প্রশ্ন 7 প্রশ্নে বলেছে a বাই 1 মাইনাস 2a প্লাস বি বাই 1 মাইনাস 2b প্লাস সি বাই 1 মাইনাস 2c সমান 1/2 হলে এটার মান কত। দেখো এটা সিমেট্রির অঙ্ক, অ্যালজেব্রার সিমেট্রি আমি দেখিয়েছি, ভিডিও আছে প্লেলিস্টে, একবার তোমরা দেখতে পারো। সিমেট্রি মানে দেখো এই যে প্লাস করে করে যেগুলো গেছে দেখছো, এটা প্লাস এটা প্লাস এইটা, এইগুলো আমি যদি a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি বসাই, অর্থাৎ সবগুলোকেই আমি এতে কনভার্ট করলাম, যেখানে বি আছে সেখানেও এ বসালাম, যেখানে সি আছে সেখানেও এ বসালাম। যদি আমি বসাই তাহলে এইটা যেরকম দেখতে, অর্থাৎ a বাই 1 মাইনাস 2a, এখানেও যদি বি এর জায়গায় এ বসিয়ে দিই তাহলে a বাই 1 মাইনাস 2a হবে। সি এর জায়গায় যদি এ বসিয়ে দিই a বাই 1 মাইনাস 2a হবে। এটা হচ্ছে সিমেট্রি, অর্থাৎ প্রতিটা স্ল্যাব একই দেখতে, খালি এ বি সি এইভাবে লেখা আছে। এখানেও দেখো যখন উত্তর যেটা চেয়েছে সেখানেও আমি যদি সব জায়গায় এ বি সি এর বদলে সবগুলোর জায়গায় এ বসিয়ে দিই, এটা যেরকম আছে এখানেও এ বসালে এখানেও 1 মাইনাস 2a আসবে, এখানেও এ বসালে 1 মাইনাস 2a আসবে। এটা সিমেট্রির প্রশ্ন। বুঝতে গেলে ভিডিওটা একবার ভালো করে দেখে নিতে হবে। সিমেট্রির সিস্টেম হচ্ছে এটা 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 আছে, তিনটে আছে, তাই আমি লিখব তিনটে। আমি সব জায়গাতেই এ বসালে 1 বাই এ বাই 1 মাইনাস 2a। খেয়াল করো আমি এই জিনিসগুলোকে কি বলছি, সবগুলোই একই জিনিস। আমি সবগুলোকেই যদি এ দিয়ে কনভার্ট করে দিই তাহলে এটা এ হয়ে যাবে, এটাও এ হয়ে যাবে, অর্থাৎ 3 পিস সেম জিনিস থাকবে, এ বাই 1 মাইনাস 2a, সেটা লিখে দিলাম সমান হাফ আছে। বোঝা যাচ্ছে। 3 দুগুণে 6a সমান 1 মাইনাস 2a, 2a এদিকে এলে 8a সমান 1, অতএব a সমান 1/8 লিখতে পারি। একই রকমভাবে যেটা উত্তর চেয়েছে সেটাও সিমেট্রি আছে, একটা দুটো তিনটে আছে, তাই তিনটে আমি লিখছি কি 1/1 মাইনাস 2a। কেন এরকম করা হচ্ছে, সব জায়গায় এ যদি বসিয়ে দিই, বি এর জায়গায় এ, সি এর জায়গায় এ যদি আমি বসিয়ে দিই তাহলে তিনটেই সমান দেখতে হবে, তাই 3 ইন্টু একটা জিনিস আমি এখানে লিখে দিলাম। এবার দেখো এখানে 2 এর ভ্যালু দরকার। আমি যদি দেখছি a ইজ ইকুয়াল টু 1/8, আমি এটাকে লিখতে পারি 2a ইজ ইকুয়াল টু 1/4। কেন, 4 দুগুণে 8 হবে। আমি 2a মান দরকার বলে 2a এভাবে ছাড়িয়ে নিলাম। তাহলে যেখানে 2a আছে সেখানে আমি 1/4 বসাই। এটাকে যদি সরল করো, 4 একে 4, 1, 3 4 বেরোবে, অর্থাৎ 3 গুণিতক 4/3, এটা উত্তর আসবে 4, যেটা অপশান নাম্বার 4-তে আছে। বোঝা গেছে। পরের প্রশ্ন 8 প্রশ্নে বলেছে কোনো টাকা সরল সুদের হারে 16 বছরে পি গুণ হয় এবং 40 বছরে 2p গুণ হয়, কত বছরে ওই টাকা 4p গুণ হবে। টাকাটা মনে করো 100, 16 বছরে পি গুণ হলো, এখান থেকে 16 বছর চলে গেলাম, এটা পি গুণ হয়ে গেল, অর্থাৎ 100 টাকাটা 100p হয়ে গেল। এবং 40 বছরের 2p হচ্ছে, এই টাকাটাই যদি 40 বছর রাখো সেটা 2p, 100কে 2p দিয়ে গুণ করলে 200p বলতে পারি। এবার দেখো এইখান থেকে এই পর্যন্ত 16 বছর, এইখান থেকে এই পর্যন্ত 40 বছর, তাহলে এইখান থেকে এই পর্যন্ত কত বছর হবে, 40 থেকে 16 বাদ দাও 24 বছর বলতে পারি।
টোটালটা 40 বছর, এখান থেকে এটা যদি 16 বছর দেওয়া থাকে তাহলে বাকিটা হচ্ছে 40 থেকে 16 বাদ দিলে 24 বছর। তাহলে আমি দেখলাম 24 বছরে 100 পি থেকে 200 পি টাকা হলো। এবার কি বলেছে, কত বছরে ওই টাকা 4 পি গুণ হবে। এই টাকাটা 4 পি গুণ, 4 পি গুণ মানে কি 100কে 4 পি দিয়ে গুণ করলে 400 পি হবে, এটা প্রশ্ন। সেটা হচ্ছে কত বছরে। দেখো এইখানে আমি কি দেখতে পেলাম যে এখান থেকে ইন্টারেস্ট 100 পি থেকে 200 পি হচ্ছে, অর্থাৎ 100 পি ইন্টারেস্ট হচ্ছে। আর এখান থেকে এই পর্যন্ত ইন্টারেস্ট কত, এখানে 200 পি ছিল, হয়ে গেল 400 পি, তাহলে এখান থেকে ইন্টারেস্ট এলো 200 পি। বোঝা গেছে? তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এই 24 বছরে, দেখতে পাচ্ছ এই স্ল্যাবে এই 24 বছরে ইন্টারেস্ট পাওয়া গেছে 100 পি। 100 পি ছিল, 200 পি হয়েছে, 24 বছরে তাহলে 100 পি ইন্টারেস্ট পাওয়া গেছে। আমি চাইছি এইখান থেকে এই পর্যন্ত যে ইন্টারেস্ট হয়েছে, অর্থাৎ 200 পি যে ইন্টারেস্ট হয়েছে সেটা কত বছরে। এটাকে 2 দিয়ে গুণ করলে 200 পি হয়, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করলে আমি বলবো 48 বছরে 100 পি থেকে 200 পি এইটা হয়েছে, অর্থাৎ এই স্ল্যাবে 200 পি হয়েছে 48 বছরে। বোঝা গেছে? তাহলে বলেছে কত বছরে টাকাটা 4 পি গুণ হবে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে 4 পি হলো মোট কত বছর লাগলো। আমি জানি এইখান থেকে এই পর্যন্ত মোট সময় লেগেছিল 40 বছর, আবার এইখান থেকে এই পর্যন্ত সময় লাগলো 48 বছর, তাহলে মোট সময় লাগলো 40 + 48 = 88 বছর, যেটা অপশান নাম্বার 3-তে আছে। 100 এই টাকাটা 4 পি অর্থাৎ 400 পি হচ্ছে। এই টোটাল সময়টা কত, এইখান থেকে এই পর্যন্ত সময় 40 দেয়া ছিল, আমি শুধু বার করলাম এইখান থেকে এই পর্যন্ত সময়টা কত, সেটা 48, তাহলে পুরো সময়টা হচ্ছে 40 + 48 = 88 বছর। পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলেছে এক অসৎ ব্যবসায়ী ক্রয়মূল্যের দরে মাখন বিক্রি করবেন স্থির করলেন, কিন্তু তিনি খাঁটি মাখনের সঙ্গে চর্বি মিশ্রিত করলেন এবং এর ফলে তার 25% লাভ হলো। মিশ্রণে চর্বির পরিমাণ কত শতাংশ? 25% লাভ হচ্ছে, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 25/100, এটাকে কাটলে হবে 1/4। এটা মানে কি, 25% লাভ হলো, এটার বদলে আমি এখন বলবো 1/4 লাভ হয়েছে, মানে 4 টাকায় 1 টাকা লাভ হয়েছে। এটা বলতে পারি 4 টাকায় 1 টাকা লাভ। এবার দেখো মাখন তিনি বিক্রি করলেন যখন, তখন বলছে ক্রয় মূল্যের দরে বিক্রি করবে, অর্থাৎ 4 টাকায় যদি তিনি মাখন কিনে আনেন তাহলে 4 টাকায় মাখন 4 টাকায় যদি বিক্রি করেন তাহলে তার লাভ হবে না, কিন্তু তিনি মাখনের সঙ্গে যে চর্বিটা মিশিয়েছেন লাভ কিন্তু তাতে হয়েছে। বোঝা গেছে? তিনি মাখন যেটা কিনে এনেছেন সেই মাখনটা যদি ক্রয় মূল্যের দরে বিক্রি করেন, যে টাকায় কিনেছি সে টাকায় বিক্রি করেন, তাহলে লাভ হবে না। তিনি লাভ করার জন্যই চর্বিটা মিশিয়েছেন, তাহলে যেটা লাভ হয়েছে আমি বলতে পারি সেটা চর্বির জন্যই লাভ হয়েছে, তাহলে চর্বির দামটাই হচ্ছে তোমার লাভ। তাহলে এখানে চর্বির যে দাম সেটা হচ্ছে 1 ইউনিট, এই 1 ইউনিট তোমার লাভ হয়েছে, এটা চর্বি। আর এখানে খাঁটি যে মাখনটা আছে সেটা আছে 4, অর্থাৎ বলতে বোঝায় 4 ইউনিট মাখনের মধ্যে 1 ইউনিট যদি তুমি চর্বি মিশিয়ে দাও তাহলে তোমার 25% লাভ হবে। তাহলে মাখন আর চর্বি মিলিয়ে এই টোটাল মিশ্রণটা কত হবে, 5 ইউনিট। তার মধ্যে 4 মাখন আছে, 1 চর্বি আছে, তাহলে 5 ইউনিট টোটাল মাখন আছে। এই 5 ইউনিট মাখনের মধ্যে চর্বি মেশাতে হবে 1, অর্থাৎ 5-এর মধ্যে চর্বি আছে 1। বলেছে কত শতাংশ চর্বি আছে, অর্থাৎ 100-র মধ্যে কতটা চর্বি আছে। এখানে 20 দিয়ে গুণ করলে 100 আসে, তাই এটাকে 20 দিয়ে গুণ করলে আমি বলবো 20% চর্বি মেশাতে হবে, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন। কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:3। যখন x লিটার দুধ মিশ্রণে মেশানো হয় তখন এই অনুপাত হয় 7:15, এবং এরপর যখন আবার 20 লিটার জল মেশানো হয় তখন এই অনুপাত হয় 2:5। এক্সের মান নির্ণয় করো। কি বলেছে, এখানে মিল্ক আর ওয়াটার আছে, অনুপাত 1:3। x লিটার দুধ মেশানো হলো, এর মধ্যে x লিটার দুধ মেশানো হলো, এই অনুপাত হলো 7:15। এরপরে 20 লিটার জল মেশানো হলো, এর মধ্যে 20 জল মেশানো হলো, অনুপাত হয়ে গেল 2:5। এক্সের মানটা নির্ণয় করতে বলেছে। দেখো এই জায়গায় জল মেশানো হয়েছে, জল মেশানো হয়েছে, তাহলে জলটা বাড়বে, কিন্তু দুধ তো মেশানো হয়নি,
তাই 7 দুধ ছিল, তাহলে এখানে দুধ একই থাকার কথা, অর্থাৎ আগে যা দুধ ছিল এখানেও তাই দুধ থাকার কথা। তার কারণ হচ্ছে এখানে শুধু জল মেশানো হয়েছে, কিন্তু এখানে 7 দুধ আছে, এখানে 2 দুধ আছে, দু জায়গাতেই সমান হতে হবে, তাই এই দুটোকে সমান করো। সমান করতে গেলে আমি এই পুরো জিনিসটাকে 2 দিয়ে গুণ করলে 14 আসবে, আর একে 7 দিয়ে গুণ করলে 14 আসবে। অর্থাৎ আমি 2 দিয়ে এই রেশিওর পুরো পার্টটাকে গুণ করছি। যদি 2 দিয়ে পুরো রেশিওর পার্টটাকে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 14 আর এটা হয়ে যাবে 30। বোঝা গেল? আমি এটা কেটে দিলাম কারণ এটা গুণ করে এটা আর নেই। আর এটাকে 7 দিয়ে গুণ করলে এটা হবে 14 আর এটা হয়ে যাবে 5 7 35। তাহলে দেখো এই জায়গায় জল মেশানো হয়েছে, দুধ আগে যেরকম ছিল সেরকমই আছে, কিন্তু আমি দেখছি জল 30 থেকে 35 হয়ে গেল, অর্থাৎ 5 ইউনিট বাড়লো, কিন্তু ওরা বলেছে 20 লিটার মেশানো হয়েছে। তাহলে আমি বলতে পারি 5 ইউনিটের ভ্যালু 20 লিটার, 1 ইউনিটের ভ্যালু 4 লিটার। 1 ইউনিটের ভ্যালু যদি 4 লিটার হয় তাহলে এই জায়গাটায় খেয়াল করো, এই জায়গায় জল কত ছিল? 1-এর ভ্যালু 4 হলে এখানে জল ছিল 4 30 120 লিটার, আর মিল্ক ছিল 4 14 56 লিটার। এখন আমি এটাকে লিটারে কনভার্ট করলাম, তাহলে আমি এইগুলোকে তুলে দিলাম। বোঝা গেছে? এই জায়গায় 120 লিটার জল আছে, 56 লিটার মিল্ক আছে। এই জায়গায় 56 লিটার মিল্ক কখন হয়েছে? যখন এর মধ্যে x লিটার মিল্ক মেশানো হয়েছে তখন, কিন্তু এর মধ্যে তো জল মেশানো হয়নি, তাই এখানে যে 120 লিটার জল আছে তাহলে এখানেও 120 লিটার জল ছিল। কেন? জল তো মেশানো হয়নি, শুধুমাত্র দুধ মেশানো হয়েছে, তাই দুধটা বাড়বে। এখানে যেহেতু 120 লিটার জল ছিল, আগেও তাহলে 120 লিটারই জল থাকতে হবে। এটাকে 120 লিটার করার জন্য 40 দিয়ে গুণ করব, তবেই 3 40 120 হবে। রেশিওর এই পার্টটাকে 40 দিয়ে গুণ করা মানে এই পার্টটাকেও 40 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি দেখতে পেলাম এখানে মিল্ক ছিল 40, তার মধ্যে এক্স মেশানো হলো 56। 40 থেকে 56 হলো, তার মানে কতটা মেশাচ্ছ? 40 থেকে 56 হচ্ছে মানে 16টা মেশাচ্ছ, যেটা ওরা বলেছিল এক্স মেশানো হয়েছে। তাহলে এক্সের ভ্যালু কত? 16, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, সমতল থেকে 500 মিটার উঁচুতে অবস্থিত একটি পাহাড়ের শীর্ষ থেকে দুটি নৌকাকে যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখা যায়। নৌকা দুটি পাহাড়ের একই পাশে থাকলে নৌকা দুটির মধ্যে দূরত্ব কত মিটার? খুব সোজা প্রশ্ন। এই একটা পাহাড়, এটা 500 মিটার উচ্চতা দেওয়া আছে। পাহাড়ের এই শীর্ষবিন্দু থেকে এইখানে একটা নৌকা আছে, এটাকে অবনতি কোণে দেখছে 30 ডিগ্রি। এটা 30 ডিগ্রি মানে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। আবার আরেকটা নৌকা আছে, এটা একটা নৌকা, আরেকটা নৌকা এইখানে আছে, তাকে 45 ডিগ্রি অবনতি কোণে দেখছে। এই কোণটা যদি 45 হয় তাহলে এটাও হবে 45 ডিগ্রি। বলেছে এই যে নৌকা দুটো আছে এদের মধ্যে দূরত্ব কত? এটা প্রশ্ন। দেখো সিম্পল কি করতে পারো, তুমি এই 500 ফিগারটাকে এখন দেখো না, এই ত্রিভুজটা খেয়াল করো, আমি নাম দিচ্ছি ABCD। ABC ত্রিভুজটা খেয়াল করো কিছুক্ষণের জন্য। ABC ত্রিভুজের এই কোণটা 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান কত বলো তো? tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। tan মানে কি? tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এটার মান হচ্ছে 1। বুঝে গেছে? লম্ব বাই ভূমি, এটার মান 1। তার মানে আমি বলতে পারি 1 মানে 1/1। তাহলে লম্বের ভ্যালু যদি 1 হয় তাহলে ভূমির ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ ভূমি মানে এই ত্রিভুজটা করেছি মানে এই পর্যন্ত 1। আবার যখন এই পুরো ত্রিভুজটা, এটা হচ্ছে ABD ট্রায়াঙ্গেলটা খেয়াল করো। ABDর ক্ষেত্রে এটা আছে 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি একই রকম লম্ব বাই ভূমি। tan 30-র মান কত? 1/√3। অর্থাৎ লম্বের ভ্যালু যদি 1 হয় তাহলে ভূমির ভ্যালু হবে √3। লম্বের ভ্যালু 1 আছে, আর ভূমি মানে ভূমি বলতে এই পুরোটাকে, কেন পুরো ত্রিভুজটা নিয়েছি, এটার মান √3। আমাকে বলো এইটা 1 আছে তখন এটা √3, এটা 1 আছে তখন এটা 1। তাহলে এই যে পাহাড়ের দৈর্ঘ্য সবসময় 1 ফিক্সড। এইটা যদি টোটাল √3 হয় এবং এটা যদি 1 হয় তাহলে এটা কত হবে? এই টোটালটা √3, সেখান থেকে 1টা মাইনাস করলে √3 - 1 হবে এইটা মানে হচ্ছে নৌকা দুটোর মধ্যে দূরত্ব। তাহলে নৌকা দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে √3 - 1। টোটালটা √3, সেখান থেকে 1 মাইনাস করলাম। আমি এবারে গুণ করার চেষ্টা করছি। আমি বললাম এখানে 1 আছে, এটা 500 আছে, তার মানে আমি এটাকে 500 দিয়ে গুণ করলাম।
আমি দেখো কি করতে চাইছি, এইটার রেশিও হচ্ছে 1, এটার সঙ্গে এই যে নৌকা দুটোর মধ্যে রেশিও হচ্ছে √3-1, অর্থাৎ পাহাড়ের উচ্চতা আর নৌকা দুটোর মধ্যে দূরত্বের অনুপাত 1:√3-1। আমি দেখতে পাচ্ছি পাহাড় 500, তাহলে আমি এটাকে 500 দিয়ে গুণ করলাম। রেশিওর একটা পার্টকে 500 দিয়ে গুণ করা মানে একেও 500 দিয়ে গুণ করে আমি বলবো নৌকা দুটোর মধ্যে দূরত্ব 500 × √3-1। যেহেতু ফিগারে উত্তর দেওয়া আছে এইভাবে, তাই 500 √3 ভ্যালু 1.732, মানটা বসা -1, অর্থাৎ 500 গুণিত 0.732, 500কে 0.732 দিয়ে গুণ করলে 366 হবে, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন 12 প্রশ্নে বলেছে কোনো টাকার বাৎসরিক 20% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 880 টাকা। ওই একই পরিমাণ টাকার পূর্বের সুদের হারের অর্ধেক সুদে পূর্বের সময়ের দ্বিগুণ সময়ে সরল সুদের পরিমাণ কত টাকা হবে? মনে করো প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 100 টাকা। কম্পাউন্ড ইন্টারেস্টের ভিডিও যারা দেখোনি পারলে একবার দেখে নাও, আর যারা এটা জানো ব্লক সিস্টেম তারা তো বুঝতে পারবেই। ইন্টারেস্ট 20 টাকা করে মানে কি, এটা 20, এটা 20। আমি এই যে রো বরাবর যে সংখ্যাগুলো লিখব সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, আর এই 4 চৌকো বক্সের মধ্যে যত সংখ্যা লেখা হবে তাদের যোগফলকে বলা হবে কম্পাউন্ড ইন্টারেস্ট, আর নিচে যে সংখ্যাগুলো লেখা হবে তাদেরকে বলা হবে ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। এবার দেখো 20 টাকা সুদ, 100 টাকায় 20 টাকা। যেহেতু আমি বলেছি রো বরাবর সব সিম্পল ইন্টারেস্ট বসে, তাই এখানে 20 বসালে এখানেও 20 বসাবো, তার কারণ হচ্ছে সিম্পল ইন্টারেস্ট সবসময় সমান থাকে। এই জায়গাগুলো কি বসে, ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। প্রথম বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট সমান থাকে বলে তাদের পার্থক্য হয় 0। প্রথম বছরের শেষে কম্পাউন্ড ইন্টারেস্ট যা হয় সিম্পল ইন্টারেস্টও তাই হয়, তাই এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য 0। এর পরের বছরে যখন এইখানে করবে, এই যে টাকাটা আছে তার উপর আবার 20% ইন্টারেস্ট করো। 20% মানে হচ্ছে 4, বোঝা গেছে? তাহলে এই অঙ্কটা যদি বলতো যে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য কত, তাহলে তোমার উত্তর হতো কি 4, সিম্পল। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এইখানে টোটাল এই যে বাক্সের মধ্যে যে সংখ্যাগুলো আছে তাদের যোগফল যেটা, সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। যোগ করলে 20 + 20 + 4 44 ইউনিট হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, কিন্তু প্রশ্নে দিয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট 880 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 20। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা আছে অর্থাৎ আসল টাকা, তার ভ্যালু হচ্ছে 2000। এই টাকাটা ব্যাংকে রাখা হয়েছিল। এই টাকাটা এবার সিম্পল ইন্টারেস্টে খাটানো হবে, বলবে ইন্টারেস্টটা কত, এটা চেয়েছে। আমরা জানি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে PTR/100, যেখানে P মানে প্রিন্সিপাল, T মানে টাইম, R মানে রেট পার্সেন্টেজ। প্রিন্সিপাল কত? 2000 টাকা, আমি এইসবে দেখলাম। টাইমটা কত বলেছে? পূর্বের সময়ের দ্বিগুণ সময়। আগে 2 বছর ছিল, তাহলে এখন টাইমটা তার 2 গুণ হয়ে যাবে, অর্থাৎ 4 হবে। রেটটা বলেছে আগের অর্ধেক, আগে 20 ছিল, তাহলে তার অর্ধেক 10 এখন রেট হয়ে যাবে, নিচে 100 যেরকম ছিল। তাহলে এখান থেকে পেলাম 800 টাকা সিম্পল ইন্টারেস্ট, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 13 প্রশ্নে বলছে A, B ও C তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গড় 600। যদি A এর মান 10% বৃদ্ধি করা হয় এবং B এর মান 20% হ্রাস করা হয় এবং গড় বৃদ্ধি পায় 5%, তবে C এর মান কত বৃদ্ধি করতে হবে? দেখো তিনটে সংখ্যার অনুপাত দেওয়া আছে 1:2:3, তাহলে তিনটে সংখ্যার সমষ্টি 1 + 2 + 3। কিন্তু প্রশ্নে দিয়েছে গড় 600, তিনটে সংখ্যার গড় 600 মানে তিনটে সংখ্যার টোটাল 600 × 3। আমি তিনটে সংখ্যা 1, 2, 3 ছিল, তাদের টোটাল দেখলাম। এখানে গড় 600 আছে, তাহলে টোটাল 3 দিয়ে গুণ করব। 3 আর 2 5 আর 1 6 ইউনিটের ভ্যালু 600 × 3, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 300। তাহলে সংখ্যাগুলো কি কি? একটা সংখ্যা 1 মানে 300, এটা হচ্ছে A, তিনটে সংখ্যা বলেছিল। দ্বিতীয় সংখ্যা B অর্থাৎ 2 ইউনিট, 1 এর ভ্যালু 300 হলে 2 এর ভ্যালু হচ্ছে 600। C এই সংখ্যাটা কত হবে? এই সংখ্যাটা ভ্যালু 3 আছে, 3 এর ভ্যালু হবে 900। তাহলে A, B, C তিনটে সংখ্যা পেলাম 300, 600, 900। তিনটে সংখ্যার সমষ্টি কত? 900, 600, 1500, 3 এ 1800। এটা হচ্ছে টোটাল। এখানে 600 × 3 1800 তুমি দেখতেই পাচ্ছ। এবারে দেখো কি বলেছে, এর মান 10% বৃদ্ধি করা হলো। A 300 ছিল,
10% বৃদ্ধি করলো। 300 10% মানে কত? 30। 300 ছিল, 30 বৃদ্ধি করা হলো, তাহলে এখন এ এর মান হলো 330। বি এর মান 20% হ্রাস করা হলো। 600 ছিল, 20% কমালো। 600 20% মানে 120 কমিয়ে দিল। 600 থেকে 120 কমিয়ে দিলে 480। বোঝা গেছে বি 600 ছিল, 20% কমে গেল। 600 20% মানে 120 কমে গেল। 600 থেকে 120 কমলে 480। তাহলে এখন এ আর বি এর মিলিত ভ্যালু কত হলো? এ আর বি এর মিলিত ভ্যালু হলো 810। বোঝা গেছে? এবার টোটাল বলছে, টোটাল বৃদ্ধি পেয়েছে 5%। আগে টোটাল ছিল 800, এখন 5% বৃদ্ধি পেল। 1800 ছিল, 5%, 1800 5% কত? 1800 5% দেখো, 10% যদি 180 হয়, 5% 90, তাহলে 5% বৃদ্ধি পেলো মানে 90 বৃদ্ধি পেল। 1800 ছিল, তাহলে এখন টোটাল হয়ে গেল 1890। টোটাল মানে তিনটে সংখ্যার টোটাল হলো 890, তার মধ্যে দুটো সংখ্যার টোটাল হয়ে গেছে 810, তাহলে বাকিটা অবশ্যই সি হবে। বোঝা গেছে? তাহলে সি হতে হবে 1080। বোঝো আবার, টোটাল 1890 হতে হবে হলো, কিন্তু ওরা দুজনে মিলে টোটাল এখন হয়েছে 810। তাহলে 1890 থেকে 810 বাদ দিলে 1080, এটা সি এর এখন ভ্যালু হতে হবে। সি এর আগে ভ্যালু কত ছিল? 900। সি এর ভ্যালু হতে হবে 1080, তাহলে সিকে কতটুকু বাড়াতে হবে? 180 বাড়াতে হবে, যেটা অপশান নাম্বার 3-এ আছে। বলেছে সি এর মান কত বৃদ্ধি করতে হবে? সি এর মান 180 বৃদ্ধি করতে হবে। 900 ছিল, 1080 সিকে হতে হবে, তাহলে বাড়তে হবে 1080 মাইনাস 900 সমান 180। পরের প্রশ্নটা করার জন্য এই ফর্মুলাটা লাগবে। আমি আবার বলছি, গ্রুপ ডি পরীক্ষায় এই ফর্মুলাগুলো কিন্তু খুব এসছে, মনে রাখতে হবে। tan a প্লাস বি সমান tan a tan b। কত প্রশ্ন ছাড়বে আগে বলো? এটা ছেড়ে দেবো, ত্রিকোণমিতি আমি ছেড়ে দেবো, বীজগণিত ছেড়ে দেবো, জ্যামিতি ছেড়ে দেবো। কম্পিটিশনে টিকতে পারবে তো? 1 মাইনাস tan a tan b। tan a প্লাস বি সূত্র, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। এবার দেখো, এখানে cos 11 sin 11, cos 11 sin 11, এটা প্লাস আছে মাইনাস আছে। আমরা জানি সাইন বাই কস, আমি অ্যাঙ্গেল লিখছি না, সাইন বাই কস সমান ট্যান। অর্থাৎ ট্যান হতে গেলে কস দিয়ে সাইনকে ভাগ করতে হবে। আমি যদি এই জায়গায় উপরে কস দিয়ে আর নিচে কস দিয়ে ভাগ করি, cos 11 দিয়ে যদি ভাগ করি, এটাকে cos 11 দিয়ে ভাগ করলে 1 হবে, এটাকে cos দিয়ে অর্থাৎ cos 11 দিয়ে ভাগ করলে ট্যান হবে। আমি কি বললাম? সাইনকে cos দিয়ে ভাগ করলে ট্যান হবে, সাইন 11কে cos 11 দিয়ে ভাগ করলে ট্যান 11 লিখলাম। একই রকমভাবে এখানেও যদি cos 11 দিয়ে ভাগ করি 1 হবে, এখানেও cos 11 দিয়ে ভাগ করলে ট্যান হবে। বোঝা গেছে? সব ট্যানে কনভার্ট করলাম। এবার দেখো, এইটার মতো করে আনতে চাইব। 11 তো একটা অ্যাঙ্গেল, আমি দেখব কোন অ্যাঙ্গেলের, ট্যানের কোন অ্যাঙ্গেলের ভ্যালু 1। আমরা জানি ট্যান 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। আমি লিখলাম ট্যান 11 যেরকম ছিল সেরকম লিখলাম, এখানে 1 যেরকম আছে লিখলাম, মাইনাস আমি এই জায়গাটায় ট্যান 45 ইন্টু ট্যান 11 লিখতে পারি। তার কারণ কি? ট্যান 45-এর ভ্যালু 1, 1কে ট্যান 11 দিয়ে গুণ করলে ট্যান 11 পাওয়া যাবে। কেন এরকম করা হলো? আমার মাথায় আছে এই সূত্রটা, ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এ এর ভ্যালু হচ্ছে 45, বি এর ভ্যালু হচ্ছে 11, তার সঙ্গে কম্পেয়ার করো। এটা সূত্র হচ্ছে ট্যান এ প্লাস বি, এ এর ভ্যালু 45 আর বি এর ভ্যালু 11, এটাকে যোগ করলে ট্যান 56 আসে, যেটা অপশান নাম্বার 1-এ আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন দেখো, চিনির মূল্য 10% কমে যাওয়ার ফলে এক ব্যক্তি 270 টাকায় 1 কেজি বেশি চিনি ক্রয় করতে পারে। চিনির পূর্বের মূল্য প্রতি কেজিতে কত টাকা ছিল? চিনির পূর্বের মূল্য আর এখনকার মূল্য দিয়েছে, 10% মূল্য কমে গেছে। 10%-এর ফ্র্যাকশান ভ্যালু হচ্ছে 1/10। 1/10 দাম কমে গেছে মানে কি? আগে যদি 10 থাকতো তাহলে এখন 1 কমে গেছে, 10 থাকলো 1 কমে গেল মানে এখন হলো 9। অর্থাৎ মূল্যের রেশিও, পূর্বের আর এখনকার মূল্যের রেশিও 10:9। মূল্যের রেশিও ঠিক উল্টো রেশিও হয় পরিমাণের রেশিও। কেন?
দাম যদি বেশি থাকে তুমি কম পাবে, দাম কমলে তুমি বেশি পাবে। তাই মূল্যের রেশিও যেটা আছে তার উল্টো রেশিওটা হবে পরিমাণের রেশিও, অর্থাৎ আগে যদি 9 কেজি পেতে তাহলে এখন 10 কেজি পারবে, তার কারণ হচ্ছে দাম কমে গেছে। বুঝে গেছে? ঠিক রেশিওটা উল্টো হয়। আমি দেখলাম আগে যদি 9 কেজি পাওয়া যেত এখন 10 কেজি পাওয়া যাচ্ছে, অর্থাৎ 1 ইউনিট বেশি পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে বলেছে 1 কেজি বেশি পাওয়া যাচ্ছে। আমি দেখছি 1 ইউনিট বেশি পাওয়া যাচ্ছে, প্রশ্ন বলেছে 1 কেজি বেশি পাওয়া যাচ্ছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু 1 কেজি। তাহলে আগে 9 ইউনিট চিনি পাওয়া যেত, 1 ইউনিটের ভ্যালু যদি 1 কেজি হয় তাহলে 9 ইউনিটের ভ্যালু হচ্ছে 9 কেজি। মানে আগে 9 কেজি চিনি পাওয়া যেত কত টাকায়? 270 টাকায়। 270 টাকায় যদি আগে 9 কেজি চিনি পাওয়া যেত তাহলে প্রতি কেজি চিনির দাম কত ছিল সেটাই প্রশ্ন, সেটা হচ্ছে 30 টাকা, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? আগে 9 কেজি চিনি পাওয়া যেত 270 টাকা, 1 কেজি চিনির দাম কত ছিল? 270/9 সমান 30 টাকা। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।